আসসালামু আলাইকুম। আমি আলমগীর বলছি ঢাকা থেকে। আমি বাংলাদেশ সরকারের কাস্টম এক্সাইজ অ্যান্ড ভ্যাট বিভাগে কর্মরত, পাশাপাশি আবৃত্তি করছি। আর আমি পাশাপাশি বেসরকারি চ্যানেলে ফ্রিল্যান্সিং নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করছি। তো বন্ধুরা, যেহেতু এখন বর্ষাকাল, তাই বর্ষার কবিতা দিয়ে শুরু করছি। ছিল আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই। কবি খালেদ হোসেন। একদিন মেঘে মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। ওরা ছুটোছুটি করছিল মেলায় হারিয়ে যাওয়া শিশুদের মতো, যেন রূপকথার গল্প। কাণ্ড থেকে ঝোড়ো বাতাস গাছের ডালপালা আর পাতাগুলোকে উড়িয়ে নিতে চাচ্ছিল। এমন সময় সানগ্লাসই বা কি, আর রঙিন ছাতাই বা কি। রাস্তাটা খুব প্রশস্ত নয়, পুরনোও নয়। দুই পাশে ধান ক্ষেত, লোকজন নেই বললেই চলে। যাদের দেখা যাচ্ছিল তারা ছুটছিল ঘরের ঠিকানায়। কিন্তু তুমি, ছিল আষাঢ় মাস, বৃষ্টি তো হবেই। তুমি তবে কোথায় আশ্রয় নেবে বৃক্ষতল ছাড়া? বৃষ্টি যত বাড়ছিল তুমি তত কাণ্ডটার দিকে এগিয়ে যাচ্ছিলে। মনে হচ্ছিল এ ঝড় কোনোদিন থামবার নয়। বাতাসের ঝাপটায় ডালগুলো বারবার নেমে আসছিল তোমার খুব কাছে। তুমি তাই ঘনিষ্ঠতায় চলে গেলে কাণ্ডটার। আর তারুকাণ্ড দেখো, জড়িয়ে ধরল তোমাকে, ঘাড় ঘুরিয়ে তোমার চোখ বিস্ফোরিত। আর একটি মাত্র শব্দ, তুমি। এবার পড়ছি সজল আহমেদের কবিতা অপেক্ষার মিছিল। অপেক্ষা শব্দটি তৈরি করে আরও একটি অপেক্ষা। অনেকটা আলোর কাছে শুয়ে থাকা অন্ধকার। মেঘ ও বৃষ্টির গল্প কখনো সত্য হয় না। আমরা শুধু ভিজতে থাকি, ভিতর থেকে অনেকটা বাহিরে। তুমি সমস্ত বুকের রোদ দিয়ে আমার এক টুকরো মেঘকে দখল করতে চেয়েছিলে, কিন্তু এই নিঃস্ব আঙুল ছুঁয়ে দেখেছে মৃত্যুর অন্ধ চোখ। কবিতার কাছে মানুষের মিছিল ডুবে যায় গোদলির ভিতর। শূন্য দিন, শূন্য রাত যোগ হয়ে যায় একটি বড় শূন্যের সাথে। গোপনে গোপনে মানুষ দূরে চলে যায়, আরও একটি মানুষকে একা করে। বন্ধুরা, এবার পড়ছি মেহের আফরিনের কবিতা রঙিন খাম। পুরনো একটা ডাক বাক্স, তাতে রঙিন খামে মোড়ানো কিছু চিরকুটে মেলা বসবে আমাদের ভালোবাসার। থাকবে বেলাবুশের মতো আমাদের লাল নীল সংসার। কামরার সামনে থাকবে বড় একটা শিউলি গাছ, রোজ পাল্লা দিয়ে ফুল ফুটবে। মধ্যরাতে তার মাতাল করা গন্ধ থাকবে। আর তোমার বুকে আমার ক্লান্ত শরীর। জানি চেয়ে আছো অপলকে আমার ক্লান্ত ঘাড়মান্ত মুখটির দিকে। মৃদু বাতাস বইবে যখন জানালায়, আমার এলুকেশের ইচ্ছে জাগে তোমার ঠোঁট ছুঁয়ে দেওয়ায়। তুমি সেই চুল সরিয়ে দিলে, তোমার ঠোঁট চুমু আঁকে আমার কপালে। ভোরতি পূব আকাশের সূর্যের সাথে তোমার হাতের কড়া লিকারের চায়ে ঠোঁট ডোবানোর অভ্যাসে। দিন শেষে বিকেলবেলা যখন আমাদের আকাশ দেখার পালা, কিন্তু আজ আকাশের মন খারাপ। সাদা আর নীলের স্থলে কালো শাড়ির মুখ গোমরা করা আলাপ।
বন্ধুরা, এবার পড়ছি তৌফা কলির কবিতা ডায়েরি। বছর 5 পর একটা ধুলো জমা ডায়েরি পেলাম। ডায়েরিতে চোখ পড়তে চোখ দুটি কেমন যেন ছলছল করে উঠল। এক ঝলকে তোমার আমার অতীতের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল। ডায়েরিতে আমাদের না হওয়া একটা সংসার পড়ে আছে, তোমার আমার ভালোবাসার স্মৃতি হিসেবে। এই ডায়েরিটা আমি খুব যত্নে রেখে দিয়েছিলাম, অথচ আজ এই ডায়েরিটাই ধুলো জমা হয়ে পড়ে আছে। ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ চোখ পড়ল কয়েকটা গোলাপের পাপড়ির দিকে। তোমার মনে আছে, তুমি যখন আমায় প্রথম প্রপোজ করেছিলে, তখন আমার হাতে একটা গোলাপ দিয়ে ভালোবাসি বলে দৌড়ে চলে গিয়েছিলে, আর আমি মুচকি হেসে প্রতিটি পাপড়ির মধ্যে ভালোবাসি ভালোবাসি লিখে রেখেছিলাম। আর আজ সেই ভালোবাসাই পরিস্থিতির কাছে হয়ে গেল নিলাম। এত বছর পর আবারও মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়েছি। এত বছর পর আবারও আক্ষেপ হচ্ছে কেন আমি তোমায় পেলাম না, কেন আমাদের সংসারটা সাজানো হলো না, কেন ডায়েরির গল্পগুলো গল্পই রয়ে গেল, কেন তুমি অন্যত্র চলে গিয়েছিলে, কেন আমি বা নামমাত্র সংসারে আটকা পড়লাম। এতগুলো কেনর উত্তর আমি হয়তো বা কোনোদিনই পাব না। আরও একটি বার তোমায় দেখতে ইচ্ছে করছে, আরও একটি বার বলতে ইচ্ছে করছে আমি তোমায় ভুলতে পারিনি। খুব বিচ্ছিরিভাবে তোমায় মনে পড়ে যায়। এবার কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। অনেকে আমাদের সাথে আছেন। শিরিন সাহেরা লিখেছেন চমৎকার, ধন্যবাদ। আমাদের সাথে আছেন দেলোয়ার হোসেন সজীব ভাই, ধন্যবাদ। আমাদের সাথে আছেন এম এ সুফিয়ান ভাই, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থেকে অনুপ্রাণিত করার জন্য। এবার একটি করুণার কবিতা পড়ব। কবিতাটি লিখেছেন টুকন ঠাকুর। আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না, আমিও তোমাকে বিশ্বাস করতে পারছি না। আমাকে তুমি ছুঁতে পারছো না, আমিও পারছি না তোমাকে ছুঁতে। আমার হাতের আঙুল যেন না ছোঁয় আমার ঠোঁট, নাক, চোখ। আমাকে তুমি বুকের মধ্যে নিতে পারছো না, সে তো আমিও পারছি না। শুধু ঝিরিঝিরি ইচ্ছেটা বয়ে যাচ্ছে, তুমুল আকাঙ্ক্ষা নিয়ে চলে যাচ্ছে অক্টোপাসের মতো সময়। দরজা বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে আছি। হোম কোয়ারেন্টাইন মানে কি? জানলা বন্ধ করে আইসোলেশন তৈরি হচ্ছে, আস্তে আস্তে লকডাউন হচ্ছে আমাদের পৃথিবী। এসব কথার মানে কি? অনুভূতির মা, দেখো আমার মনের মধ্যে প্রবাহমান নদী, নদীটির নাম ভালোবাসা। তুমি কিছুতেই ঝাঁপ দিতে পারছো না, সাঁতার কাটতে পারছো না। ঝিরিঝিরি ইচ্ছেটা বা বিরিশিরি যাওয়ার আকাঙ্ক্ষা চুপচাপ চলে যাচ্ছে। বসন্তে গাছের পাতা টুপটাপ ঝরে পড়ছে, উড়ে যাচ্ছে। এ সময় আমাকে স্বাধীনতার কবিতা লিখতে বলো, কিভাবে? বন্ধুরা, এবার একটি চিঠি নিয়ে কবিতা পড়ছি। লিখেছেন পারমিতা আলম, তোমার চিঠি। হলুদ খামের সেই চিঠিটা কতদিন ধরে পড়ে আছে, হবে হয়তো 25-30 বছর। জানো মিনু, এখন আর কেউ চিঠি লিখে না,
মনের গহীন বালুচরের আবেগ ভরা চিঠি। চিঠির জায়গা দখল নিয়ে একদিন চিঠি দেয়নি বলে তুমি মরতে বসেছিলে। ছোটনের কাছে শুনে আমি ভূ দৌড়, তোমার সামনে মাথা নুয়ে দুঃখ প্রকাশ 1000 বার। তবেই মহারানীর মান ভেঙেছিল। আমাদের সেই ভালোবাসার আবেগগুলো কোথায়? এই সময়ের মানুষগুলোর এত সময় কই? মুহূর্তেই বদলে ফেলে খোলসটাকে। লিখেছিলে ভাঙা ভাঙা হাতে, পুতুলের বর হারিয়েছে তোমার। সে কি কান্না ভেজা চিঠি? আশঙ্কাটা বোধ হয় আমিও করেছিলাম। তুমিও যেদিন হারিয়ে গেলে আমার থেকে, দেখেছ কি কান্না আমার? দেখেছ কি আমার বুকের রক্তক্ষরণ? দেখনি? জানো মিনু, আমার বুকের রক্তক্ষরণ কেউ দেখে না, কেউ দেখে না। বন্ধুরা, এবার পড়ছি রুহানি হৃদির প্রত্যাশা কবিতা থেকে। ভালোবাসার জন্য একটা হাসপাতাল বানানো হোক, যেখানে সেবা দেয়া হবে ভালোবাসায় নিঃস্ব হওয়া মানুষগুলোকে, যেখানে ভেঙে যাওয়া হৃদয়কে সযত্নে জুড়ে দেয়া যাবে। মনের গহীনের স্মৃতিগুলোকে ধুয়ে মুছে মনটাকে আবারও প্রাণবন্ত করে দেয়া হবে। একটা কষ্টের ঔষধ আবিষ্কার করা হোক, যা খেলে ধীরে ধীরে কমে যাবে কষ্টের তীব্রতা। যে ওষুধে কারো বিরহে কিংবা প্রতারণার কষ্টে পিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো রেহাই পাবে মরণপ্রায় যন্ত্রণা থেকে। ভালোবাসার জন্য একটা বিচার বিভাগ খোলা হোক, যেখানে বিচার হবে মন ভাঙা অপরাধীর, বিচার হবে অবহেলার, প্রতারণার, ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাওয়ার, যেখানে বিচার হবে কাউকে মিথ্যে স্বপ্ন দেখানো আর কারো স্বপ্নগুলোকে নির্মমভাবে মেরে ফেলার। অনেক তো হলো দুঃখের নদীতে কষ্টের পাল তোলা। এবার না হয় একটু সুস্থ হওয়া যাক, একটু ভালো থাকা হোক। অনেক তো হলো সাজানো স্বপ্নের অকাল মৃত্যু। এবার না হয় স্মৃতির ঝোড়ো হাওয়াটা থামুক, এইবার একটু ভালো থাকা হোক। বন্ধুরা, এবার আবৃত্তি করছি আমাদের স্বপ্নের সাকুর ইউকের প্রতিষ্ঠাতা নূরজাহান শিল্পী। তো স্বপ্নের সাকু ইউকের প্রতিষ্ঠাতা নূরজাহান শিল্পীর কবিতা থেকে পড়ছি। লকডাউন শেষ হলে ছুটে যাব সমুদ্রের কাছে, যেখানে ঢেউয়ে ঢেউয়ে আছড়ে পড়বে বালি আর সোনালি জল। রঙে ভেজা প্রজাপতি গল্প মিতালির আসর বসবে। রূপালি ঢেউয়ের জল কষ্টের অণুগুলোকে ভাসিয়ে নিয়ে রোদেলা বালুতে এঁকে দেবে স্মৃতিচিহ্ন। লকডাউন শেষ হলে অরুণচণ্ডী আমি সমুদ্রের গাংচিলের মতো ডানা মেলে উড়ব সুদূর দিগন্তে। প্রকৃতির সতেজ প্রেমের আবাহনে খুলে দেব তোমার 1000 বছরের বন্ধ জানালা। লকডাউন শেষ হলে কৃষ্ণচূড়ার রঙিন আভায় নিমগ্ন গোধূলির কাছ থেকে চেয়ে নেব বেনামি আবির। উড়িয়ে দেব মন থেকে বিষণ্ণ ভরা সজল চোখের মান। লকডাউন শেষ হলে মুগ্ধ মোহ আঁকা সন্ধেগুলো আবার আসুক এভাবে, এভাবে চোখের তারায় জ্বলে উঠুক অজস্র অজানা ভাবাবেগ। লকডাউন শেষ হলে আবছা আলোয় ললাটে গোধূলির রং মেখে তোমায় ছোঁব। ক্ষণে ক্ষণে অনুভূতির মেলায় কিছু পূর্ণতায় হারাবো। রক্তিম রবির অস্তপারের বেলায় আবছা আলোয় পড়ব কবিতা কোমল পল্লবে। অনুরাগের পালক ছড়াবো দক্ষিণা ঝিরিঝিরি বাতাসে। দীর্ঘশ্বাসের নীলাভ খামগুলো পাঠিয়ে দেব আকাশের ঠিকানায়। তুমি পড়ে নিও মেঘের জানালা খুলে
অচেনা রোদ্দুরের রাগী দিও আমার অষ্টপ্রহর। বন্ধুরা, এবার পড়ছি একটি বিদেশি কবির কবিতা থেকে। কবিতাটি হচ্ছে মাহমুদ দারবিশের আল বানাতুস সাকরা কবিতার ছায়া অনুবাদ। সমুদ্র তীরে একটি মেয়ে ছিল। মেয়েটির ফ্যামিলি ছিল, থাকার একটি ঘর ছিল। ঘরটির দুটি জানালা আর একটি দরজা ছিল। সমুদ্রে ভাসমান একটি যুদ্ধ জাহাজ ছিল। মানুষকে নির্যাতন করা তাদের অভ্যাস ছিল। কোনোদিন 4 কিংবা 5, আবার কোনোদিন জনসাত নিপীড়িত হচ্ছিল। নির্যাতনের পর আঘাতের জর্জরিত দেহগুলো ফেলে রাখা হচ্ছিল সমুদ্র উপকূল বালুর উপর। মেয়েটি খুব কমই তাদের সারিয়ে তুলতে পেরেছিল, কারণ মেয়েটির হাতে ছিল কুহেলিকা, তবে ছিল না ঐশ্বরিক হাতের শক্তি যা নতুন করে জীবন করবে দান। একদিন মেয়েটি ডেকে বলল, বাবা, বাবা চলো না, আমরা চলে যাই এখান থেকে, এই সমুদ্র উপকূল থেকে। আমাদের উপযোগী নয় বাবা। কিন্তু সমুদ্র তটে পড়ে থাকা বাবার নিথর দেহ থেকে কোনো উত্তর এলো না। রক্তে রঞ্জিত হয়েছিল খেজুরতলা আর সমুদ্র ফেনা। মেয়েটির আর্তনাদ আর আর্তচিৎকারে উঁচু থেকে উচ্চতর হলো সমুদ্র উপকূল ছাপিয়ে দিগন্তে ছড়ালো তার কান্নায়। রাতের নীরবতা খান খান হয়ে বিধ্বস্ত হলো, কিন্তু তার কান্নার কোনো প্রতিধ্বনি এলো না। তার এই আর্তনাদ খবরের কাগজে এলো, কিন্তু তার খবর নিতে কেউ এলো না। এলো শুধু চড়ুই পাখির দল। তারা তার দরজায়, জানালায় আর বাড়িতে কিচিরমিচির সুর তুলে তার সমবেতি হলো। বন্ধুরা, একটি বহুল পরিচিত একটি কবিতা, যেটা হচ্ছে বর্তমান সময়ে প্রেক্ষাপটে লেখা হয়েছে অভ্র ভট্টাচার্যর। সেই কবিতাটি, আমি ঈশ্বরকে সব বলে দেব, সেই কবিতাটি পড়ছি এখন। মনে আছে সিরিয়ার সেই 3 বছরের ছেলেটির কথা? বোমায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে মরে যাবার আগে যে বলেছিল, আমি ঈশ্বরকে সব বলে দেব। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা, আমাদের লোভের কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের নির্যাতনের কথা। আমরা মানুষ মেরেছি হাজারে হাজার। আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি। মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র। সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে। বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে উড়ে না। বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল। বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল। বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল। এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছা মতো। ধর্মের নামে, দেশের নামে, ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি। চামড়ার রং দিয়ে, গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের। সাগর পাড়ে পড়ে থাকা আইল্যান্ড কুর্দি, কাঁটা তারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছে ঈশ্বরকে। ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন এবার। তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ, তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আর্তনাদ, তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না। একদিন হয়তো সব ঠিক হবে, কিন্তু আমরা কি সত্যি মানুষ হব? এবার একটি ভালোবাসার কবিতা পড়ছি। কবি মেহেরিনা আফরিন মাহির কবিতা
রঙিন খাম, পুরনো একটা ডাক বাক্স, তাতে রঙিন খামে মোড়ানো কিছু চিরকুটে। বেলা বসবে আমাদের ভালোবাসার, থাকবে বেলা বসের মতো আমাদের লাল নীল সংসার। কামরার সামনে থাকবে বড় একটা শিউলি গাছ, রোজ পাল্লা দিয়ে ফুল ফুটবে, মধ্যরাতে তার মাতাল করা গন্ধ থাকবে। আর তোমার বুকে আমার ক্লান্ত শরীর, জানি চেয়ে আছো অপলকে আমার ক্লান্ত ঘাড়বান্ত মুখটির দিকে। মৃদু বাতাস বইবে যখন জানালায়, আমার এলুকে ইচ্ছে জাগে তোমার ঠোঁট ছুঁয়ে দেওয়ায়। তুমি সেই চুল সরিয়ে দিলে, তোমার ঠোঁট চুমো আঁকে আমার কপালে। ভোরতি পূব আকাশের সূর্যের সাথে তোমার হাতের কড়া লিকারের চায়ে ঠোঁট ডোবানোর অভ্যাসে দিন শেষে বিকেলবেলা যখন আমাদের আকাশ দেখার পালা। কিন্তু আজ আকাশের মন খারাপ, সাদা আর নীলের স্থলে কালো শাড়িতে মুখ গোমরা করা আলাপ। এবার পড়ছি কাশবনের চিঠি, ইলিয়াস কমলের কবিতা। ধরে নাও এ আমার গোপন গিটার, মাঝে মাঝে সুরনা তুলে জং ধরে সুতায়। আমি তাই মাঝে মাঝে একাকিত্বের সুর তুলি, মধ্যরাতে সেই সুরে মাতাল করে অন্ধকার। ডুবতে থাকি, দেখি আমি আর আধার পরস্পর সমান শত্রু তোমার। এক একটি রাত এক একটি স্বপ্নের গল্প নিয়ে বসে থাকে তোমার জন্য। তুমি তো নও মোহিনীর বন্ধু, নও কোনো বৃত্তবন্দী রাজকন্যা। তাই ভাবতে ভাবতে তোমার বয়স পেরিয়ে যাচ্ছে, অথচ রোজ তোমার জানালায় এসে ডাক দেয় কাশবন। বাইরে জ্যোৎস্নার বন্ধু তার যৌবনের গল্প বলতে থাকে, বাতাসের ঘ্রাণে দুলতে থাকে তোমার শরীর। সবুজ জলপাই বনে ঢেউ খেলা জ্যোৎস্না বাড়ির পাশের কাশবন হয়ে ঢুকে যায় তোমার গোপন শৈশবে। এইবার বুঝি কাশবন আমাকে চিঠি লিখবে। এইবার কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। এমডি শফিকুল হক চৌধুরী লিখেছেন, কেমন আছেন ভাইয়া? ভালো আছি আপনাদের দোয়ায়। ফাহমিদা ইয়াসমিন লিখেছেন, কবিতা আবৃত্তি দুটি দারুণ, ধন্যবাদ। এম এ সুফিয়ান ভাই লিখেছেন, গরমের মাঝেও তপ্ত হয়ে কবিতা শিল্পকে মোহনীয় করে তুলছেন, ধন্যবাদ ভাইয়া। নির্মল এস পলাশ লিখেছেন, লকডাউন কবিতা আপনার কণ্ঠস্বরে আবৃত্তি খুবই মোহনীয়, ধন্যবাদ। তো দেলোয়ার হোসেন সজীব ভাই লিখেছেন, গরমে ঘেমে যাচ্ছেন, সমস্যা নেই, কবিতা পড়ছি, ভালো লাগছে। এই গরম খুব বেশি কষ্ট হচ্ছে না। তো অনেকেই যারা কমেন্টস করে পাশে আছেন কিংবা এই মুহূর্তে আমাকে দেখছেন শুনছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখন আমরা সবাই হচ্ছি মানে ঘরবন্দি। আমাদের এই সময়টাতে যদি আমরা আমাদের ভালোবাসার জায়গাগুলোতে ফোকাস করি, যেমন তাহলে হয়তো আমরা করোনার যে ভয়াবহতা সেটা আমাদের মাথায় কিংবা মনে আসবে না। আমরা মেন্টালি খুব ভালো থাকব। সেই জন্য আমরা যারা গান ভালোবাসি, কবিতা ভালোবাসি, কিংবা আমাদের অনেকের এই বই পড়ার অভ্যাস আছে, আমরা সেগুলো করতে পারি। আমরা যদি আমাদের ভালো লাগার জায়গাগুলোতে ফোকাস করি, তাহলে দেখা যাবে আমাদের করোনার আতঙ্কটা অনেকটাই কেটে গিয়েছে। তো আমি এই সময়টাতে দেখা যায় মানে অফিস শেষ করে যে সময়টুকু পাই, আমি কবিতা কিংবা বই পড়া নিয়ে থাকি। এতে দেখা যায় আমার মানে করোনার আতঙ্কটা খুব বেশি ভিতরে কাজ করে না।
তো আপনারাও আপনাদের মানে ভালোবাসার জায়গাগুলোতে যোগ দিতে পারেন। এই সময়গুলো যদি আপনি আপনার ভালোবাসার জায়গাগুলোতে ফোকাস করেন, দেখবেন আপনারও হয়তো এই করোনার আতঙ্ক খুব বেশি কাজ করবে না ভিতরে। তো এবার আবারও চলে যাচ্ছে কবিতায়। তো এবার মুক্তিযুদ্ধের একটি কবিতা পড়ব। কবিতাটি হচ্ছে শরৎ কুমারের কবিতা ঝিনাই নদীর বাঁকে। তোমরা কে কোথায় আছো, পালাও পালাও, বাঁচতে চাইলে পালাও। চিৎকার করতে করতে গ্রামের দিকে আসছে বাতেন। অপ্রত্যাশিত এমন চিৎকারে গায়ের মানুষগুলো বড় বড় চোখ করে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে। কারো ঘুম জড়ানো রেশ কাটেনি। কেতু সমেত বোঝানো চোখ জোর করে মেলে ধরে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। অনেকেই ফিসফিস করে বলতে লাগলো, কবিরাজ বাড়িতে তো বছরে বছরে একজন করে পাগলা হয়, এবার তাহলে বাতেনের পালা। কেউ একজন আফসোস করে বলল, আহা, বাতেন পোলাটা বড় বালা আসিল। ততক্ষণে বাতেন অনেকটা কাছে চলে এলো। ওর চোখ মুখ ভয়ের রেখা সুস্পষ্ট। সবার মাঝখান থেকে বৃদ্ধ নরেন্দা বলে উঠলেন, কিরে, এই সকালবেলায় তোর সিক করে আমি তো হাটফিল করবার জোগাড় হইছিলাম, তা আসলে কথাটা না কইয়া দামরার গরুর লাইন চিল্লাইতেছিস কেন? হাঁপাতে হাঁপাতে বাতেন বলল, দাদা, দেশে যুদ্ধ লাইগা গেছে। ঢাকায় পাক মিলিটারি গুলি চালাইয়া বহু লোককে মাইরা ফালাইছে। ঘর বাড়ি ফালাইয়া জীবন বাঁচানোর লাইগা গ্রামের দিহি লাইন দিছে মানুষ। শুনলাম প্রত্যেক জেলা সদরে অস্ত্র ভর্তি কইরা জিপ গাড়ি নিয়ে মিলিটারি আইছে। উপস্থিত মহিলারা হাউ মাউ করে কেঁদে উঠল। মায়ের কান্না দেখে শিশু ছেলে মেয়েরও কেঁদে উঠল। দেখলাম শোকের একটা পরিবেশ নেমে এসেছে। সবাই একা দুঃখী আবেশে সঁপে দিয়েছে নিজেদের। যমুনার পাঁজর ভেঙে তীর তীর করে বয়ে এসেছে ছোট্ট একটি নদী, নাম তার ঝিনাই। এর পার ঘেঁষে সবুজ একটা গাঁও ঝাউগ্রাম। ঝাউগ্রামের মানুষ রাজনীতি বোঝে না, পূর্ব পশ্চিম বোঝে না, শুধু এইটুকু বুঝে কোথায় যেন আমার বলতে হবে, এ আমারটা কি? স্বাধীনতা, মানচিত্র, মুক্তির বিশ্বাস, নাকি সব কটাই? ঝিনাই ব্রিজের সুবাদে সাহালি মণ্ডলের সহযোগিতায় সহজেই তাঁবু গাড়লেন ঝাউগ্রামের খাঁকি মানুষগুলো। রাজাকারের খাতায় নাম চলে গেল বাতেন। আমরা আরো অনেকের হাতে যখন অস্ত্র পেলাম, অদ্ভুত এক শক্তি লাফিয়ে উঠল। মনে হলো পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ আমি। দাপটের সাথে অহংকারী পায়ে ঝাউগ্রামের নরম মাটিতে গোড়ালি ফেলতাম খুটখুট শব্দে। সহপাঠী ফারুক মুক্তিবাহিনীতে যোগ দেওয়ায় তার গতিবিধি লক্ষ্য করে ক্যাম্পে খবর দিলাম আমি। অস্ত্রের অহংকারে খেপে গিয়েছিল। রাত গভীর, বর্ডার পার হওয়ার জন্য বেরিয়েছিল ফারুক, যেতে পারিনি। তার আগেই ভোরবেলা ক্যাম্পের উদ্দেশ্যে সশস্ত্র যাত্রা করি। তেমাথা মোড়ের জামগাছটায় উল্টো করে ঝুলানো একটা লাশ, বুকটায় 3টে ফোঁটো, নাক বেয়ে মাথায় রেশমি চুল নিংড়ে টুপটুপ গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। ঘাড় কাত করে চেনার চেষ্টা করলাম। সময় লাগলো না ফারুককে চিনতে। ধাক্কা খেলাম আমার খেলার সাথী ফারুক। হাডুডু, গোল্লা ছোট, ডাবচুরি, পালিয়ে যাত্রাপালা দেখা থেকে শুরু করে জিনাই নদীর বাঁকে জাল ফেলে মাছ ধরা পর্যন্ত কোথায় ছিল না ফারুক। বুকের মাঝে হু হু করে উঠল। ততক্ষণে সূর্যের লাল আলোয় চারদিক থই থই করছে ফারুকের রক্তের মতোই। সূর্য আর রক্ত মিশে যেন এক অন্য আবহ। অহংকারী পায়ের আওয়াজ স্লত হলো, যেন পৃথিবীর সবচেয়ে ভারী 2টি পা আমার। তবু ক্যাম্পের উদ্দেশ্যে পা চালালাম।
সেদিন রাতের অপারেশনে ব্যর্থ হলাম। খেপে গেল শান্তি কমিটির চেয়ারম্যান সাহাদি মণ্ডল। খিস্তি দিয়ে বলল, শালা তুই যদি আমার ভাগ্নি জামাই না হইতি, তাহলে ওই দিনাই নদীর ব্রিজে দাঁড় করাইয়া তোর বুকে আমি 2টা গুলি খরচ করতাম। অপারেশন কি সোজা কথা? হা, তুই যদি মনে করিস আমার পাট নিরানির কামলা দিছস, তাইলে আল্লাহর ওয়াস্তে অস্ত্রখানা ক্যাম্পে জমা দিয়া তোর বাপদাদার 14 পুরুষের ব্যবসার নাপিতগিরি করগা। যা ভাগশালা। ভাগ্নি জামাই হবার সুবাদে ফারুক হতে হলো না আমাকে। নিজের ভেতরের রাজাকারকে গলা টিপে হত্যা করে আমি ফারুক বনে গেলাম। ফারুকদের চেয়ে বড় স্বজন আর কে আছে আমাদের? ওরা আমাদের দিয়ে আমাদের স্বজন হত্যা করিয়ে ওদের পথের কাঁটা পরিষ্কার করে নিতে চায়। বারুদের অগ্নি চোখে লেপন করে ছাপ দিলাম মুক্তির সংগ্রামে। ওরা আমার ঘরে আগুন দিল। আমার হাত ধরে যে ঘরটায় বাসর সাজিয়েছিল মেহরুন, সাজিয়েছিল সোনার সংসার, স্মৃতির টুকরোগুলো এখন ছাই হয়ে উঠছে বাতাসে। ওরা রাজাকার, ওদের মা নেই, বোন নেই, স্ত্রী নেই, কন্যা নেই। ওরা দালাল, নরপিশাচ। অরক্ষিত সীমানার বেড়া ভেঙে আমার মেহরুনকে বানালো রাতের পুতুল। ওর শরীর থেকে যখন আমার স্পর্শগুলো ঘষে তুলে নিতে থাকলো ঈগলের আঁচড়ে, লজ্জায় ঘৃণায় গলায় কলসি বেঁধে ঝিনাই নদীর গহীনে নিজেকে বিসর্জন দিয়েছিল মেহরুন। বিজয়ের পতাকা মুক্ত বাতাসে পথ করে উঠছে বাংলার আকাশে। পোড়া ভিটির ছাইয়ের স্তূপ পিছনে ফেলে তেমাথা মোড়ের জামগাছটার নিচে দাঁড়ালাম। এই তো এইখানে, ওই ডালটায় ঝুলেছিল গুলিবিদ্ধ ফারুকের লাশ। হাত বোলাতে লাগলাম গাছটাতে। খামছে ধরলাম মাটি, যে মাটি শুষে নিয়েছিল ফারুকের ফোঁটা ফোঁটা রক্ত। ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখলাম ঝিনাই নদীর বাঁক হাতছানি দিয়ে ডাকছে, যেখানে ফারুক আর আমি জাল ফেলে মাছ ধরেছি অনেক দিন। কে জানতো, হয়তো সেখানেই সোনালি মাছ হয়ে ভেসে বেড়াচ্ছে মেহেরুন, আমার মেহেরুন। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। এই সময়টাতে যারা কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে দেখছেন এবং কবিতা শুনছেন, সবাইকে স্বপ্নের সাঁকো ইউকে ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা চেষ্টা করব এই করোনার সময়টাতে নিজেদেরকে যতটা বেশি সাবধানে রাখা যায়। আপনি হয়তো একজন, কিন্তু আপনার পরিবারে আছে আরও অনেকজন। তাই নিজেকে সেফ রাখতে হবে, পাশাপাশি আমাদের নিজেদের পরিবারের প্রতিও খেয়াল রাখতে হবে, যাতে আমরা সবাই সুস্থ, সুন্দর এবং ভালোভাবে দিন কাটাতে পারি। আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, যাতে যত দ্রুত সম্ভব আমাদের এই অসময়টা চলে যায়, আমাদের সামনে আরও ভালো দিন আসুক এবং প্রত্যেকটা দিন অনেক সুন্দর এবং বর্ণিল হয়ে উঠুক আমাদের। এবার আমাদের বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সম্মানিত সদস্য আবৃত্তিকার ফয়জুল আলম পাপ্পু ভাইয়ের কবিতা নিরন্তর অন্তর্গত 1 থেকে পড়ছি। আকাশটা হয়তো বা আয়না, লক্ষ বছর ধরে আমি তাতে বুক দেখি না। মোহাম্মদ দরুল হুদা। তোমার চিবুক স্পর্শ করতেই শিউলি ঝরে পড়ল সবুজ উঠোন জুড়ে। শরতের দুরন্ত বাতাসে এলোমেলো চুলের মসলিন নিকাব খানিক আড়াল করল অনাবিল এক ফালি হাসি।
আধগোছা চোখের মায়াবী পাপড়ি জোড়া চঞ্চল মুক্তর দ্যুতি ছড়িয়ে দিয়ে মেললে ধীরে পাশাপাশি, কিন্তু মুখোমুখি রাখি চোখে চোখ, গভীর থেকে গভীরতর আলাপে নির্বাক নিমগ্ন আমরা ডুবে যাই অনন্তর অসহ্য নীরবতায়। এ কিরকম চেয়ে থাকা তোমার আকাশ, তোমার আঁচল আর আকাশের নীলিমার মাঝখানে যেন বেদনার পেজা তুলুর মতো উড়ে যায় শরতের সাদা মেঘ। যাযাবর অনন্তর অগোছালো সিম্ফনি প্রকৃতির, চোখের চেয়ে বড় কোনো খাতা নেই। এ বোধ বোঝালে তুমিই তাই। পরিচয়ের পরিসরে পড়ে যায় পুরোটাই আয়নার অক্ষরে, লাটিম রাঙা কবিতায়। আমাদের সব হবে শুনে শুধুই শূন্যে মুখ তুলে ছড়ালে হাসি। তখন ভাষায় অব্যক্ত বিষাদ আনন্দ অবগাহনে অধীর আগ্রহী তুমি। একবার লিখেছ সাগর, আমরা আকাশ ছুঁব, অনন্ত আকাশ, নীলিমায় মেলব ডানা, এক ভোর সকালে শিশিরে ভেজাবো পা। ঠিক যেমনটি আমাদের দুরন্ত কৈশোরে, শৈশব কৈশোরের প্রান্তর পেরিয়ে ছুটেছে কতবার দৃশ্যমান নুয়ে পড়া আকাশ ছুতে। বলিনি আকাশ ক্রমশই দূরে সরে গিয়ে বলল, খোকাবাবু আগে বড় হও, এ আমি তোমাকে ভালোবেসে আলিঙ্গনে বুকে জড়াবো। কথা দিলাম। কিন্তু দেখো কি আশ্চর্য, খেয়ালই করিনি কোন সময় যে এত বড় হয়ে গেলাম, আর আকাশ, আমার আকাশ সে যে এত প্রিয়, এতটা কাছে। মুহূর্তেই হাতে রাখো হাত আর চোখে চোখ। প্রকৃতির নির্বাক প্রতিভা যেন কোমল ছোঁয়ায় গভীর করস্পর্শে বুঝলাম তুমি বলছো, বন্ধু সাথী আছি, থাকবো আজীবন। দুজনের কণ্ঠে মেলাবো সুর, সোনালি সকাল গড়ার যৌথ আয়োজনে। লক্ষ্য করলাম শিউলি বিছানো কার্পেটে এইমাত্র ঝরে পড়ল আরও কটি তাজা ফুল, যেন নান্দনিক ঘোষণা আমাদের অনাগত বাসরে। বন্ধুরা, আর দুটি কবিতা পড়েই শেষ করব আমাদের আজকের এই আয়োজন। দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকের মঙ্গল কামনা করছি এবং এই প্রতিষ্ঠানটি সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে, আরও অনেক বেশি মানুষ সম্পৃক্ত হবে প্রতিষ্ঠানটির সাথে। যারা দেশকে ভালোবেসে, দেশের সংস্কৃতিকে ভালোবেসে এই সুন্দর একটি প্রতিষ্ঠান গড়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতে আরও নতুন নতুন কাজ দেখতে পাবো আমরা এই স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে। আমাদের ভালোবাসার কবি, প্রাণের কবি এবং সবার প্রিয় কবি যাকে বলা হয় বর্তমান সময়ের নির্মলেন্দু গুণের একটি কবিতা স্ববিরোধী থেকে আবৃত্তি করছি। আমি জন্মেছিলাম এক বিষণ্ণ বর্ষায়, কিন্তু আমার প্রিয় ঋতু বসন্ত। আমি জন্মেছিলাম এক আষাঢ় সকালে, কিন্তু ভালোবাসি চৈত্রের বিকেল। আমি জন্মেছিলাম দিনের শুরুতে, কিন্তু ভালোবাসি নিঃশব্দ নির্জন বদ্ধরা। আমি জন্মেছিলাম ছায়াশনিবির এক গ্রামে, কিন্তু ভালোবাসি বৃক্ষহীন রৌদ্রদগ্ধ ঢাকা। জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। বন্ধুরা, এখন আমাদের আজকের দিনের শেষ কবিতা আবু হেনা মোস্তফা কামালের কবিতা
দূরযাত্রার পারানি দিয়ে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করব। পরবর্তীতে আরও অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন এবং এই লকডাউনের দিনগুলোতে যাতে নিজেকে ভালো রাখা যায়, নিজের পরিবারকে ভালো রাখা যায়, আমাদের সেই চেষ্টাটুকুই থাকবে। বিশেষ করে আমরা যারা সামর্থ্যবান আছি, সমাজের হতদরিদ্র মানুষগুলোর পাশে এই সময়টাতে আমাদের বেশি বেশি করে দাঁড়ালে তারাও হয়তো ভালো থাকবে। আমাকে নিজেকে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে, পাশাপাশি দেশ ও দেশের মানুষকে ভালো রাখা, ভালোবাসা, সেই দায়িত্বটুকু আমাদের নিতে হবে। তাহলে এই দেশ ভালো থাকবে, এই সমাজ ভালো থাকবে, এই বিশ্ব ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের দিনের শেষ কবিতা দূরযাত্রার পারানি আবু হেনা মোস্তফা কামালের কবিতা থেকে আবৃত্তি করছি। দুরন্ত বাতাসে উড়ে যাচ্ছে টাইম টেবিলের হলুদ পত্রানি। এখন যেতে হবে সুদীর্ঘ ভ্রমণে। সবুজ ট্রেন আসবে ঝমঝমিয়ে, সমস্ত স্টেশন তোলপাড় করে। বিদায় বিদায় আমার প্রিয়তম সরাইখানা, বিবর্ণী স্কুল বাড়ি, ইছামতি, ম্রিয়মান বাস স্ট্যান্ড। বিদায়। আবার কি দেখা হবে? না, আর কোনোদিন অঝোর বৃষ্টিতে ভিজে ফিরে আসবো না মধ্যরাতে। দরজায় কড়াঘাত বেজে উঠবে না, অসমে ঘর গেরস্থালি সচকিত করে জ্বলে উঠবে না ঘুমন্ত লণ্ঠন। কারো বিপর্যস্ত ছায়া খাবার টেবিলে উবু হয়ে নেবে না মিয়নু ভাতের গ্রান। বিদায় বিদায়। এখন ওয়ার্ড্রোব উজাড় করে সব স্মৃতি নতুন ও পুরনো গুছিয়ে নিয়েছি একটি মাত্র হোল্ড অলে। একাকী ভ্রমণে এরকমই ভালো, ছিমছাম নির্ঝঞ্ঝাট। সব শেকড় উপড়ে নিলাম, সব বন্ধন ফিরিয়ে দিলাম, সব বাকি বকেয়া পরিচ্ছন্ন করতলে। কোনো দীর্ঘশ্বাসের টুকরো বন্ধুগণ, বিশ্বাস করুন আমি লুকিয়ে রাখিনি। শুধু তাই নিয়ে যাচ্ছি যা আমার, একান্তই আমার। শৈশবের ভিটে ফুটে ওঠা থোকা থোকা হাসনা হেনা, জমজমাট জলসায় সবার অগোচরে সমর্পিত মোদির অপ্রত্যাশিত পক্ষপাত। পকেট ভর্তি মুদ্রা বাজিয়ে জনশূন্য রাজপথে ছিটিয়ে দেয়া উল্লাসের গররা। এইসব নিয়ে যাচ্ছি যা কিছু আমার। এখনই ট্রেন আসবে রাজার মতো কিংবা বিজয়ীর মতো অনিবার্য। তার তীব্র লাল চোখের সম্মোহনে আমি একা চলে যাব গন্তব্যহীন কোনো গন্তব্যে। নিষ্কম্প হাতে বাড়িয়ে দেব দূর যাত্রার পারানি, একগুচ্ছ রজনীগন্ধা কিংবা একটি মেঘমল্লারের অন্তরা। বন্ধুরা, শেষ করছি এখানেই আজকের এই আয়োজন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ দেহে সুস্থ মনে। আল্লাহ হাফেজ।